হিন্দুদের চিন্তা আলাদা, মুসলমানদের চিন্তা আলাদা, হিন্দুদের রুচি আলাদা, মুসলমানদের রুচি আলাদা, অর্থাৎ পরিষ্কার ভাগ করছিল। তারা প্যান্ট খুলে পরীক্ষা করে হিন্দু জেনে মেরেছে। এই ধরনের এত বড় একটা টেরর অ্যাটাক, জঙ্গিদের আক্রমণ, কোথাও কি আমাদের দেশের মধ্যেই সেসব বিষাক্ত সাপেরা আছে? কেন তাদের আস্তানা থেকে, গর্ত থেকে টেনে বার করে তাদের বীজ দাঁতটা ভেঙে দিচ্ছে না? আসলে এ প্যান্ট শুধু তাদের খোলেনি, এ প্যান্টটা কাদের খুলেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাদেরও প্যান্ট খুলে দিয়েছে। বলা উচিত কাপুরুষ ইসলামিক জঙ্গিরা তারা এসে নিরস্ত্র মানুষকে হিন্দু বেছে বেছে এভাবে গুলি করতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে গেছেন, প্রধানমন্ত্রী চলে এসছেন, বিরোধী দলনেতা ফোন করছেন, তো কি হয়েছে? সাধারণ মানুষের কি এসে যায়? যারা বিরোধী দল করেন, যারা ওখানকার সরকারের দায়িত্বে আছেন, আর যারা কেন্দ্র সরকারের দায়িত্বে আছেন, বুঝিয়ে দিন যে আমরা বেঁচে আছি। কিন্তু আসল ছবিটা তো সবশেষে এই, আমাদের পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফৌজ, এই লস্করের কমান্ডারের পেছনে কে আছে? অবশ্যই আইএসআই আছে। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। এই মুহূর্তে পাহেলগাঁও রণক্ষেত্র, তার কারণ সেখানে গোয়েন্দা, সেনা, পুলিশ সবাই নেমে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একটা ঘটনা ঘটেছে যে ইতিহাসে আমাদের জবাবদিহি করতে হবে। এ কোন দেশে আমরা থাকি? মঞ্জুনাথ রাও, তার স্ত্রী, অর্থাৎ এই ঘটনায় নিহত মঞ্জুনাথ রাও, তার স্ত্রী আজকে আমাদের সামনে এই প্রশ্ন তুলে দিয়েছে। 140 কোটি ভারতবাসী, আমরা কি সত্যি বেঁচে আছি, নাকি আমরা জীবন্ত লাশ? আজকে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আমাদের দেশে আমাদের প্রমাণ দিতে হবে। কিভাবে প্রমাণ দিতে হবে? আমাদের কেউ জিজ্ঞেস করবে মৃত্যুর আগে, তুমি কে? তুমি হিন্দু? প্যান্ট খোলো, কলমা পড়ো। এ কোন ভারতবর্ষ? আমরা প্রত্যেকে ভারতবাসী। এই দেশটায় আজকে যারা শাসন ক্ষমতায় আছে, আজকে যারা বিরোধিতা করছেন, তারা কি শুধু রাজনীতি করবেন? আর 140 কোটির দেশে সে মানুষ কোথায় যে রুখে দাঁড়াবে? আজকে অবশ্যই আমরা এ নিয়ে আলোচনা করব। না, যে ঘটনা ঘটে গিয়েছে, কারা দায়ী, শুধু সেই আলোচনার মধ্যে আমরা নিজেরা থাকবো না। আমাদের আজকে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে ভারত বেঁচে আছে, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার সময় এসেছে। আমরা একবার শুধু চোখ বুলিয়ে নেব, ঠিক কি ঘটনাটা ঘটেছিল যা আমরা সবাই জানি। সেই ঘটনা থেকে আমরা চলে যাব ঘটনার পেছনের ঘটনায়। পাহেলগাঁও একেবারে ছবির মতো সুন্দর, তার নৈসর্গিক দৃশ্য ভোলার নয়। তবে এখন ভূস্বর্গকে আর ভূস্বর্গ বলবেন না, বলবেন ভূ নরক। সেই ভূ নরকে, অর্থাৎ পাহেলগামে যে ঘটনাটা ঘটেছে, ইদানিংকালে পৃথিবীতে একমাত্র হামাস যেভাবে আক্রমণ করেছিল ইসরায়েলকে অতর্কিতে, তাছাড়া আর কোনো তুলনা নেই। Pahalgam terror attack, nation mourns as victim stories emerge from Karnataka, Maharashtra, Gujarat, Bengal and beyond. A deadly terror attack in Jammu Kashmir's Pahalgam has claimed at least 28 lives and left dozen injured. আসলে এই ঘটনায় এই দুই লাইনের মধ্যে যে মর্মান্তিক বার্তা দেশবাসীদের কাছে নিয়ে এসেছে, সেটা আমাদের লজ্জা। আমাদের দেশে
যেখানে আমাদের সেনা আছে, যেখানে আমাদের পুলিশ আছে, নির্বাচিত সরকার আছে, সে জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা ঘটছে কেন? আজকে আমরা এই গভীর প্রশ্নের উত্তরটা খুঁজব। অনেকে বলবেন এর উত্তর তো জানা আছে। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসবাদের কোনো ভাষা হয় না, সন্ত্রাসবাদের কোনো দেশ হয় না, সন্ত্রাসবাদীরা সন্ত্রাসবাদী, এটাই তো বলে আসা হয়। কিন্তু সত্যি কি তাই? কি মনে হচ্ছে? The Resistance Front, a Pakistan-backed LT proxy, claimed responsibility for the ambush on terrorists. এই অতর্কিতে যে হামলা হয়েছে তাতে নাকি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ টিআরএফ দায়িত্ব নিয়েছে। কে টিআরএফ? কেন আমরা তাকে নিয়ে এত খোঁজাখুঁজি করব? কেন এটা নিয়ে মাথা ঘামাবো বলুন তো? এই মুহূর্তে আমাদের কি সে সময় আছে? সন্ত্রাসবাদ মানে কারা? সন্ত্রাসবাদী কারা? এক্ষেত্রে তাদের একটাই নাম, যত ধরনের নামে আপনি ডাকুন না কেন, তার একটাই নাম এখন, এটা হচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদী গোষ্ঠী। যে নামেই আসুক, দেখার দরকার নেই এ নিয়ে তদন্তের কিসের। Victims include Indian Navy officer, an IB officer and the tourist from various states. আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা গিয়েছেন। তারা মর্মান্তিকভাবে খুন হয়েছে এবং খুনের আগে তাদের জিজ্ঞেস করা হচ্ছে, কলমা পড়তে বলছে, তাদের প্যান্ট খুলে দেখা হচ্ছে। আসলে প্যান্ট কাদের খোলা হচ্ছে? 140 কোটি ভারতবর্ষী জীবন্ত লাশ হয়ে থাকবো, না এবার আমরা প্রমাণ দেব যে আমরা বেঁচে আছি? প্রমাণটা কিভাবে দেব? দ্য ডেডলিয়েস্ট টেরর অ্যাটাক ইন জম্মু অ্যান্ড কাশ্মীর সিন্স, বলা হচ্ছে যে আর্টিকেল 370 2019-এর পর সবচেয়ে বড় জঙ্গি আঘাত। এখন প্রশ্ন উঠছে অনেক ধরনের, যে এই সময় জঙ্গি তারা হঠাৎ জেগে উঠল কেন? আর্টিকেল 370 2019 অর্থাৎ এখন থেকে প্রায় 6 বছর আগে, কিছুদিন আগে গোটা দেশ জুড়ে, বিশেষ করে পশ্চিম বাংলায় এবং বেশ কিছু জায়গায় ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হয়েছে। শুধুমাত্র মূর্তি তৈরি করেন বলে বাবা ছেলে খুন হয়েছে। ওইদিকে পাকিস্তান সেনা প্রধান তিনি আবার 2 নেশন থিওরি নিয়ে এসেছেন, পরিষ্কার বলছেন হিন্দু এবং মুসলমান আলাদা। ওইদিকে বাংলাদেশ, সেখানে মৌলবাদী, তারা হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা জীবন্ত লাশ হয়ে আছি। আমি আবার বলছি, আমাদের প্রমাণ দিতেই হবে আমরা বেঁচে আছি। আমরা আবার একটু অন্যদিকে চোখ ফেরাবো। বাংলার ঘরে ঘরে এদের নাম এখন পৌঁছে গিয়েছে। সমীর গুহ, বয়স 52, বেহালার বাসিন্দা। বিতান অধিকারী বৈষ্ণবঘাটায় থাকেন, তার বাবা মা, তিনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছিলেন, বয়স 40 বছর, ঝকঝকে যুবক। মনীষ রঞ্জন মিশ্র, ঝালদার বাসিন্দা, পুরুলিয়ার ঝালদার, বয়স 42। এদের আমরা হারিয়েছি আমাদের সহ নাগরিকদের। কেরালা থেকে আছে, মহারাষ্ট্র থেকে আছে, গুজরাট থেকে আছে, আমরা হারিয়েছি। আসলে আমরা হারিয়েছি ভারতবাসীকে। কেউ আগরওয়াল হতে পারে, কেউ লক্ষ্মণ হতে পারে, কেউ নারওয়াল হতে পারে, কেউ যোশী হতে পারেন, কেউ আবার রাও হতে পারেন, কেউ অবশ্যই অধিকারী হতে পারেন, মিশ্র হতে পারেন, গুহ হতে পারেন। আসলে বেছে বেছে জঙ্গিরা
তারা প্যান্ট খুলে পরীক্ষা করে হিন্দু জেনে মেরেছে। আবার শুধু মারেনি, নিহত স্ত্রী যখন বলছেন আমাকে বাঁচিয়ে রেখেছ কেন, গিয়ে বলছেন নাম নিয়ে প্রধানমন্ত্রীকে বলতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এত বড় সাহস আসছে কোথা থেকে? প্রশ্নটা হচ্ছে আমরা কি তাহলে জীবন্ত লাশ হয়ে রয়েছি? আমরা কি শুধুমাত্র সংসদীয় রাজনীতিতে আমাদের সমস্ত ক্ষমতা ব্যয় করছি? কেউ ভোট ব্যাংকের জন্য, আর কেউ তাদের ভীরুতার জন্য আজকে দেশবাসীকে এই দাম দিতে হলো। আমরা কি প্রমাণ করতে পারবো আমরা ভারতবাসী, আমরা বেঁচে আছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সৌদি আরব সেখানে সফরে ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে এই ঘটনার পরপরই, অর্থাৎ 2:30 মঙ্গলবার যে ঘটনা ঘটে তার পরপরই তিনি তার এক্স হ্যান্ডেলে পরিষ্কার জানিয়েছেন, I strongly condemn the terror attack in Pahalgam, Jammu and Kashmir. Condolences to those who have lost their loved ones. I pray that the injured recover at the earliest. All possible assistance is being provided to those affected. Those behind this heinous act will be brought to justice. They will not be spared. তাদের ছাড়া হবে না। Their evil agenda will never succeed. এখন প্রশ্ন হচ্ছে এই evil agendaটা কি, কিসের জন্য? Our resolve to fight terrorism is unshakable and it will get even stronger. এখন প্রশ্নটা হচ্ছে পুলওয়ামার পর এই ধরনের এত বড় একটা টেরর অ্যাটাক, জঙ্গিদের আক্রমণ, তাহলে কোথাও কি আমরা বার্তা দিতে পারছি না? কোথাও কি আমরা পিছিয়ে যাচ্ছি? কোথাও কি আমরা শাক দিয়ে মাছ ঢাকছি? কোথাও কি আমাদের দেশের মধ্যেই সেই সব বিষাক্ত সাপেরা আছে? কেন তাদের আস্তানা থেকে, গর্ত থেকে টেনে বার করে তাদের বীজ দাঁতটা ভেঙে দিচ্ছি না? কোথায় আটকাচ্ছে? কিসের জন্য আটকাচ্ছে? এর পেছনে কি সমঝোতা আছে? এর পেছনে কি সেটিং আছে? এর পেছনে কি ভোট ব্যাংক আছে? তাহলে এই দেশে সরকার নোটিশ দিয়ে বলুক যে হিন্দুরা এ দেশে নিরাপদ নয়, পরিষ্কার বলুক। আমরা জানি শুধুমাত্র মূর্তি গড়ার অপরাধে বাবা ছেলেকে খুন হতে হয়েছে এই মৌলবাদী জঙ্গিদের জন্য। আমরা জানি যে কাশ্মীরে শুধুমাত্র হিন্দু, এবং আরও ভালোভাবে বলা উচিত প্যান্ট খুলে পরীক্ষা করে নিয়েছে। আসলে এ প্যান্ট শুধু তাদের খোলেনি, এ প্যান্টটা কাদের খুলেছে তারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, তাদেরও প্যান্ট খুলে দিয়েছে। এ দেশে যারা রাজনীতি করেন তারা এই নিয়ে অনেক কিছু বলবেন, অনেকে অনেক ফায়দা লোটার চেষ্টা করবেন, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে তাহলে এই দেশটাকে কে রক্ষা করবে? তাহলে বলুক দেশ, রাষ্ট্র দাঁড়িয়ে বলুক যে এ রাষ্ট্রে হিন্দুরা নিরাপদ নয়। আমি আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো। অমিত শাহ চলে গেলেন, অবশ্যই তড়িঘড়ি চলে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে, কারণ তিনি তখন সৌদি আরবে, তিনি ফিরে আসার আগেই পাঠিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জায়গায় গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ছুটে গিয়ে কি হবে? প্রশ্ন করব তাদেরও যারা জম্মু কাশ্মীরে কি প্রেক্ষাপট চলছে তা না বুঝে ঠান্ডা ঘরে বসে অনেক কিছু করে দিয়েছেন। আমি এর থেকে বেশি কিছু বলবো না, তার কারণ দেশটার নাম ভারতবর্ষ। আমরা আমাদের সংবিধান তাকে আমরা শ্রদ্ধা করি। আমাদের প্রত্যেকটি সিস্টেম, সেটা লেজিসলেশন হতে পারে, সেটা সংসদীয় রাজনীতি হতে পারে, সেটা বিচার ব্যবস্থা হতে পারে, জুডিশিয়ারি হতে পারে, আমরা প্রত্যেকটা ব্যবস্থাকে, প্রত্যেকটা স্তম্ভকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথাও তো একটা বড় ভুল হচ্ছে।
কোথাও তো একটা নরম হয়ে যাওয়ার প্রশ্ন উঠছে, কোথাও তো একটা গাফিলতি ছিল। তা না হলে এই কাপুরুষ জঙ্গিরা, বলা উচিত কাপুরুষ ইসলামিক জঙ্গিরা, তারা এসে নিরস্ত্র মানুষকে হিন্দু বেছে বেছে এভাবে গুলি করতে পারে না। কোথাও তো গলতি আছে। এখন অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু বলবে, যেমন চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ, ঠিকই তো, কন্ডেম তো সবাই করবে, পৃথিবীতে কে আছে কন্ডেম করবে না? This attack is much larger than anything we have seen directed at civilians in recent years. আরে এটা জানার জন্য কোনো জায়গায় সংসদীয় পদে থাকতে হয় না, একটা বাচ্চা ছেলেও জানে। I am shocked beyond belief. This attack on our visitors is an abomination. এইরকম কথাবার্তা তো এখন শুনবো। রাহুল গান্ধী, leader of opposition, said he had spoken to Home Minister Amit Shah. তো বিরোধী দলনেতা তিনি অমিত শাহকে ফোন করেছেন স্বরাষ্ট্র। হোয়াটস বিগ ডিল? এসব করে রাজনীতিবিদরা কি প্রমাণ করছেন? যে তারা খুব দেশপ্রেমিক। স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে গেছেন, প্রধানমন্ত্রী চলে এসছেন, বিরোধী দলনেতা ফোন করছেন, তো কি হয়েছে? সাধারণ মানুষের কি এসে যায়? যাদের নিজেদের লোকেরা চলে গেল তাদের কি এসে গেল? আরে আপনারা শাসন ক্ষমতায় আছেন, আপনারা বিরোধী দল করছেন, আপনি আপনার রাজ্যে রাজ করছেন, এসব করে কি হবে? বিরোধী দলনেতা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন। চিফ মিনিস্টার জম্মু কাশ্মীরে তিনি বলছেন যে আমি শকড। কিন্তু এসব কথার তো কোনো মানে নেই। এগুলো তো রাজনীতি। আমরা বেঁচে আছি নাকি তখন বুঝবো। আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করে এই মুহূর্তে দেশবাসীকে দেখাতে হবে যে আপনারা বেঁচে আছেন। যারা বিরোধী দল করেন, যারা ওখানকার সরকারের দায়িত্বে আছেন, আর যারা কেন্দ্র সরকারের দায়িত্বে আছেন, বুঝিয়ে দিন যে আমরা বেঁচে আছি। এ সমস্ত ফাঁকা কথা মানুষ আর নেয় না, আপনারা বোধহয় জানেন না। একটা সারণী রয়েছে, সেই সারণীতে স্পষ্ট 2000 সালে অনন্তনাগে, অর্থাৎ 2000-এর 21শে মার্চ 36 জনকে সেখানে হত্যা করা হয় এবং সেই হত্যার পেছনে ফিদায়ে। আমি বলি কি, এত সব নাম কে করেছে এগুলো দরকার নেই। আপনারা জেনে রাখুন, যারা করেছেন তাদের একটাই পরিচয়, তার নাম হচ্ছে জঙ্গি ইসলামিক সংগঠন। আর কোনো পরিচয় নেই, জানার দরকার নেই। তোমরা ভাই কি ফান্ডে কে কোথা থেকে টাকা দিচ্ছে বলে তোমরা নাম পরিবর্তন করবে আর সেটা নিয়ে গোয়েন্দারা নাচানাচি করবে, এই সমস্ত কোনো দাম নেই। একটাই তাদের পরিচয়, সন্ত্রাসবাদী ইসলামিক গোষ্ঠী। 2000 সাল, তারপর 2001, 2002, 2003, 2005, 2006, 2017, তারপর 2025। এর মধ্যে অবশ্যই আমরা পুলওয়ামাকে ধরব না, তার কারণ সেখানে সাধারণ নাগরিককে খুন করা হয়নি। সুতরাং ইদানিংকালের মধ্যে সবচেয়ে বড় আঘাত হেনেছে জঙ্গিরা মঙ্গলবার। এবার চলে আসি, আসল ছবিটা তো এটা। 140 কোটির ওপর আমরা ভারতীয়, তার মধ্যে শাসক আছে, বিরোধী আছে, কিন্তু আসল ছবিটা তো সবশেষে এই আমাদের পৃথিবীর চতুর্থ বৃহত্তম ফৌজ, আমাদের গোয়েন্দা বিভাগ সবসময় সতর্ক, অতন্দ্র প্রহরা রয়েছে চতুর্দিকে। কিন্তু তারপর ছবিটা হচ্ছে এই। কেন? আমাদের এই উত্তর খুঁজতে হবে, বুঝতে হবে। ইতিমধ্যে বিদেশের বিভিন্ন জায়গা থেকে বার্তা আসতে শুরু করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, জেডি ভান্স অর্থাৎ ইউএস ভাইস প্রেসিডেন্ট, তিনি সস্ত্রীক সপরিবার তিনি এই মুহূর্তে ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষে আছেন। তিনি কি বলছেন? ডিভাস্টেটিং, হরিফিক,
J.D. Vance, on India visit, condemns Pahalgam terror attack. US Vice President J.D. Vance on a family visit to India. তিনি তার পরিবারকে নিয়ে ভারতে এসেছেন। তিনি condemned the Pahalgam terror attack in which at least 26 tourists are feared, killed and several were injured. শুধু জেডি ভান্স নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বার্তা এসছে। ইসরায়েল এই জঙ্গি অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে আছে, বার্তা দিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ নিন্দা করেছে। রুশ সর্বময় কর্তা পুতিন শুধু নিন্দা করেননি, আশ্বাস দিয়েছেন। এমনকি পাকিস্তানের বিদেশমন্ত্রী তিনি ন্যাকামি করার জন্য হোক বা যার জন্যে হোক তিনিও দুঃখ প্রকাশ করেছেন। শুধুমাত্র অনেকে বলছেন ভয়, আগে থেকে ভয়। কেন এত পাকিস্তানের ভয় সে বিষয়ে আসছি একটু বাদে। এখন প্রশ্ন হচ্ছে, বিদেশের নেতারা তো অনেক কিছু বলছেন, কিন্তু আমাদের দেশ কি প্রমাণ করতে পারবে যে আমরা বেঁচে আছি? কেন বলছি পাকিস্তান ন্যাকামি করছে? আসলে পাকিস্তান ভয় পেয়েছে। ভয় পাওয়ার তো কারণ আছে। তার কারণ এই ঘটনার পেছনে, আমি বলছি না নাম খুঁজতে যাবেন না, কি নাম, এদের কোনো নাম হয় না, এদের একটাই নাম, ইসলামিক জঙ্গি সংগঠন, ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন, আর কোনো নাম নেই। বিভিন্ন নাম শুনবেন, বিভিন্ন আরবি পার্সি শব্দ শুনবেন, নাম একটাই, ইসলামিক জঙ্গি সংগঠন। কি কেন বলছি পাকিস্তান ভীত? তার কারণ days ahead of Pahalgam attack, Lashkar commander called for bloodshed in Jammu Kashmir. এই লস্করের লেফটেন্যান্ট কমান্ডার কে? আবু মুসা। কাদের অঙ্গুলি হেলনে চলে? আইএসআইয়ের অঙ্গুলি হেলনে চলে। সে কি বলছিল? আর্টিকেল 370 নিয়ে উপত্যকায় আগুন জ্বালিয়ে দিতে হবে এবং পরিষ্কারভাবে বলছিল to change the demography of Kashmir, to call for attacks in the valley. The Resistance Front, TRF, an offshoot of Pakistani terror outfit Lashkar-e-Taiba, which has claimed responsibility for the Tuesday attack on tourist Pahalgam, is known to target civilians including migrant workers, Kashmiri Pandits in Jammu Kashmir for the past 3 or 4 years. আসলে এদের নাম পরিবর্তন হয় বারবার। কেন নাম পরিবর্তন হয় সেটা তো আমরা সবাই জানি। তার কারণ এরা বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন আরবি ফার্সি শব্দ নিয়ে এসে এই ইসলামিক জঙ্গি সংগঠন তারা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খোলে। এই অ্যাকাউন্টটা হাওলার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা টাকা পাচারের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা অস্ত্র পাচারের অ্যাকাউন্ট। এবং আমরা এদের সবাইকে একভাবেই চিহ্নিত করব, ইসলামিক জঙ্গি সংগঠন। এবং খুব পরিষ্কার, এই টিআরএফ হ্যাজ কিল্ড টেররিস্ট ফ্রম লস্করস কোর গ্রুপ, ইন্টেলিজেন্স অফিসিয়ালস। The MO adopted by Pakistan through the so-called TRF is to create an atmosphere for fear among local civilians and those visiting Kashmir, official said. এখন প্রশ্ন হচ্ছে যে আইএসআই এত বড় সাহস পেল কি করে? প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে তারা কি করতে চাইছে। একদিকে ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবাংলা এবং বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, অন্যদিকে 370 ধারা, তার তজ্জনিত কারণে আমরা জানি যে কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান সেনাপ্রধান কি বলেছিলেন সেটাও আপনাদের পরিষ্কার মনে আছে, একবার দেখে নেব, একবার শুনে নেব। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেন বলছি? পাকিস্তানের যোগাযোগ স্পষ্ট। লস্কর তৈবা হতে পারে, টিআরএফ হতে পারে, আমি বারবার করে বলছি ইসলামিক জঙ্গি সংগঠন, এর পেছনে আইএসআই রয়েছে। এবং এই পাকিস্তানের আইএসআই
তার অঙ্গুলি হেলনে সেনাপ্রধান বলেছিলেন টু নেশন থিওরির কথা, অর্থাৎ 1940 সাল থেকে 1947 সাল পর্যন্ত ধূর্ত জিন্না যেই থিওরি বা তত্ত্ব খাড়া করেছিলেন, এই তত্ত্ব অনুযায়ী তিনি বলছেন টু নেশন থিওরি অর্থাৎ হিন্দু এবং মুসলমান আলাদা। এই আসেম মুনিরের ভাষা অনুযায়ী তিনি বলছেন হিন্দুদের খাদ্যাভ্যাস আলাদা, মুসলমানদের খাদ্যাভ্যাস আলাদা, হিন্দুদের চিন্তা আলাদা, মুসলমানদের চিন্তা আলাদা, হিন্দুদের রুচি আলাদা, মুসলমানদের রুচি আলাদা, অর্থাৎ পরিষ্কার ভাগ করছিলেন। পরিষ্কার এই কথা বলছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার ডাক দিয়েছিলেন, বলছিলেন কি কাশ্মীর নিয়ে, কাশ্মীর নাকি তাদের জাগুলার ভেইন অর্থাৎ এই গলার শিরা, যে প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন অন্যের গলার শিরা কি করে নিজেকে দাবি করে, অর্থাৎ আপনার গলার শিরা বলছি ওটা আমার অবিচ্ছেদ্য অংশ, এরকম। আসলে তার মধ্যে একটা স্পষ্ট বার্তা ছিল। কি বার্তা ছিল? যে কাশ্মীরে, জম্মু কাশ্মীরকে উত্তাল করে দিতে হবে, এবং সেনাপ্রধান সেই তাসটা সেদিন ইসলামাবাদে খেলেছিলেন এবং তার বার্তাটা চতুর্দিকে পৌঁছে দিয়েছিলেন। এই আসিম মুনির এর একমাত্র উদ্দেশ্য, যদিও অত্যন্ত সাহসী লোক বলবো এই কারণে, কারণ অভিনন্দন বর্ধমানকে নিয়ে যাওয়া হয়, তখন একটা ফোন যায় আমাদের রয়ের অধিকর্তা, তাতে তার এমন অবস্থা হয় তিনি ছুটতে ছুটতে গিয়ে ইমরান খানকে বলেন যে রাজস্থান থেকে পৃথ্বীরাজ আমাদের দিকে তাকিয়ে আছে, এক্ষুনি ছেড়ে দিন। মনে আছে নিশ্চয়ই 60 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এই কাপুরুষ আসিম মুনির। এখন কাশ্মীর উপত্যকা অর্থাৎ জম্মু কাশ্মীরে কতটা প্রভাব পড়েছে? প্রভাব তো পড়বেই। সব জায়গায় তো ভালো মানুষও আছেন, খারাপ মানুষও আছেন, এবং কাশ্মীরের গ্রেটার কাশ্মীর আজকে কালো পাতায় পুরো ছাপিয়েছে। পরিষ্কার জানানো হচ্ছে কাশ্মীর অবজার্ভস কমপ্লিট শাটডাউন ইন প্রটেস্ট এগেইনস্ট পেহেলগাম টেরর অ্যাটাক। পুরো শুনশান রাস্তা, সেখানে মানুষ জনস্তব্ধ। এখন প্রশ্ন হচ্ছে এরাই হচ্ছে তারা, কিন্তু এরা কারা? এরা কোন দলে? এদের দেশ কোথায়? এদের দেশ পাকিস্তানও, আবার এরা এদেশেরও হতে পারে। এদের সংগঠনের নাম কি? নিষ্প্রয়োজন, কারণ এদের সংগঠন একটাই, এরা সন্ত্রাসবাদী এবং এরা ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন। এরাই প্যান্ট খুলে পরীক্ষা করেছে কে হিন্দু, কে হিন্দু। এরা পরীক্ষা করেছে, এরা পরীক্ষা করেছে কে হিন্দু। সাহস দেখিয়েছে, মেরে বলছে প্রধানমন্ত্রীকে গিয়ে বল, সাহস দেখিয়েছে। এদের তো হিসেব হয়ে যাবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আবার গোড়ায় চলে আসি, যে এত ধৈর্য সহিষ্ণুতা কিসের জন্য দেখাচ্ছি? 140 কোটির দেশে এখন যদি সহিষ্ণুতা আর ধৈর্য দেখাতে যায়, সেটা কি আদৌ তাই নাকি ভীরুতা আমাদের? প্রশ্নটা রাজনৈতিক সেই সব নেতা, মন্ত্রী, শান্তিদের কাছে, যারা ক্ষমতায় বসে আছে অথবা বসে নেই, যারা এই মুহূর্তে শাসক এবং বিরোধী, সবার কাছে। এটা ঠিক কথা যে কাশ্মীর উপত্যকায় অনেকেই মোমবাতি নিয়ে দুঃখ প্রকাশ করছেন, শোক মিছিল করছেন, হয়তো কেউ কেউ সত্যি শোকাহত, কিন্তু এই ছবিটাকে খুব বিশ্বাস করবেন না। তার কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় হিউম্যান শিল্ড অর্থাৎ
যারা বাসিন্দা তাদেরকে ঢাল করে সন্ত্রাসবাদরা কিন্তু আস্তে আস্তে করে আড়াল থেকে কাজ করে। সুতরাং খুব সাবধান। 140 কোটির দেশ কি জবাব দেবে তারপর নির্ভর করছে অনেকের ভবিষ্যৎ, শাসকের ভবিষ্যৎ, বিরোধীদের ভবিষ্যৎ, ভারতীয় হিসেবে আমার আপনার ভবিষ্যৎ। প্রস্তুত থাকুন, আজ বাদে কাল আপনারও প্যান্ট খুলে দেখা হবে। প্রস্তুত থাকুক, আপনাকেও বলা হবে, পরিচয় দেওয়ার জন্য প্রমাণ দিতে হবে। যদি মনে করেন এই দেশে থাকবেন, তাহলে এখনই সেরা সময়, এর উত্তর দিতে হবে। তা না হলে 140 কোটি ভারতবাসী আমরা জীবন্ত লাশ হয়ে ইতিহাসের কফিনে থেকে যাব। জয় হিন্দ।